হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। এই মরশুমে প্রত্যেকের পরীক্ষা এতদিন শেষ হয়ে গেছে। সেই পরীক্ষার আনন্দে সকলের গা গরম, যদিও বাইরের তাপমাত্রা যথেষ্ট ঠান্ডা। তো এই রকম এক পরিস্থিতিতে আমরা ধীরে ধীরে নবম শ্রেণীর পড়া শুরু করব। নবম শ্রেণীর তোমাদের ইংরেজির প্রথম যে গল্পটা পড়তে হবে সেটি হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। নবম শ্রেণীতে তোমাদের টোটাল গল্প এবং কবিতা মিলিয়ে 12টা পড়তে হবে। তার মধ্যে এটা হচ্ছে প্রথম প্রথম গল্পের নাম টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। কে লিখেছেন? মনোজ দাস। দেখো, এই গল্পটা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অর্থাৎ টেল মানে গল্প, সেখান থেকে হয়েছে টেলস অর্থাৎ গল্পগুলো, যেটার অর্থ হচ্ছে ভোলা ঠাকুরদা সম্পর্কে এখানে বেশ কতগুলো গল্প দেয়া রয়েছে যেগুলো আমরা পড়বো। এখানে মূলত তাকে নিয়ে 3টে গল্প দেয়া রয়েছে, যে গল্পগুলো আমরা ধীরে ধীরে পার্ট বাই পার্ট পড়ে নেব। দেখো, তার আগে এই শব্দটা যদি আমরা ভুল করে একটু অন্যরকম ভাবে লিখে দিই তাহলে আমাদের অর্থের কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন দেখো, টি এ এল ই, টেল মানে হচ্ছে গল্প, টেল মানে গল্প। আবার যদি বলি টি ই এল এল, এই টেল মানে হচ্ছে বলা। আবার টি এ আই এল, টেল মানে হচ্ছে লেজ। সুতরাং বানান এদিক ওদিকের তফাতে কিন্তু আমাদের অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং আমাদের যেটা আসল এখানে প্রয়োগ করার মতো যে শব্দটা সেটা হচ্ছে টি এ এল ই, তার প্লুরাল ফর্ম হয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। এই গ্র্যান্ডপা কথার অর্থ হচ্ছে ঠাকুরদা। এটা খুব স্টাইলিশ করে মডার্ন ওয়েতে বলা হয় গ্র্যান্ডপা। আমরা ছোটবেলায় শিখে এসেছি গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার মানে কি? ঠাকুরদা। আর গ্র্যান্ডমাদার মানে ঠাকুমা। গ্র্যান্ডমাদারকে আবার স্টাইল করে বা শর্টে বলা হয় গ্র্যান্ডমা। তাহলে ভোলা ঠাকুরদার গল্প কে লিখেছেন? মনোজ দাস। মনোজ দাস। তাহলে আমরা এখন পড়ছি ক্লাস 9-এর প্রথম গল্প। গল্পের নাম টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, রিটেন বাই মনোজ দাস। প্রত্যেকে তোমরা তোমাদের টেক্সটটা সামনে রাখবে, তাহলে তোমাদের লাইন বাই লাইন দেখতে সুবিধা হবে। দেখো, প্রথমে আমরা গল্পটা পড়ার আগে গল্পের যিনি লেখক তাকে আমরা জেনে নেব। কারণ যিনি লিখেছেন তার সম্পর্কে যদি না জানি তার পড়াটা যেন একটা অসম্পূর্ণ থেকে যাবে। কারণ সেই জওয়ান সিনেমার মতো যে বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কর, অর্থাৎ আমাদের গল্প পড়ার আগে আগে লেখক সম্পর্কে একটুখানি জানতে হবে। খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের বইয়ে দেয়া রয়েছে। দেখো, মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। মনোজ দাস হলেন একজন ভারতীয় পুরস্কার বিজেতা দোভাষী লেখক। বাইলিঙ্গুয়াল কথার অর্থ হচ্ছে দোভাষী, অর্থাৎ যিনি দুটো ভাষা জানেন। হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি ওড়িয়া এবং ইংলিশ এই দুই ভাষাতে লেখেন। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, তিনি অনেক নোভেল বা উপন্যাস লিখেছেন। শর্ট স্টোরিজ, ছোট গল্প লিখেছেন। পোয়েমস, কবিতা লিখেছেন। ট্রাভেলগস, ভ্রমণ কাহিনী। অ্যান্ড আর্টিকেল অন হিস্ট্রি অ্যান্ড কালচার, ইতিহাস এবং ভারতের সংস্কৃতি নিয়ে অনেক আর্টিকেল বা অনুচ্ছেদও তিনি কিন্তু লিখেছেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি একজন ভারতীয় ইংরেজি লেখকের গল্প এখন আমরা পড়তে চলেছি। গল্পের নাম টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। তাহলে কেন তার নাম ভোলা হলো? আর ভোলা ঠাকুরদার কি গল্প, কেন তিনি ভুলে যান, আর সেই ভুলে যাওয়ার ফলে তার পরিণতি বা কি হয়েছে, এই সমস্ত উত্তর কিন্তু জানার জন্য আমাদের চোখ রাখতে হবে পরের মুহূর্তে। দেখো, আমি লাইন বাই লাইন পড়বো, তোমাদের কিন্তু অন্য কোথাও নজর দিলে হবে না, সরাসরি তোমাদের টেক্সট বইয়ের উপরে কিন্তু চোখটা রাখতে হবে। গল্প শুরু হচ্ছে। ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. ভোলা ঠাকুরদা এবং তার বউ
আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে থাকতো। তাহলে ভোলা ঠাকুরদা কাকে নিয়ে থাকতো? বউকে নিয়ে থাকতো। অবশ্যই বউ ছাড়া ভোলার গ্র্যান্ডপার জীবন অসম্পূর্ণ। A large vocal tree overshadowed their heart. একটা বিশাল আকারের বড় বকুল গাছ তাদের কুঁড়ে ঘরটার উপরে ছায়া করে থাকতো। In the vocal tree lived a small troop of monkeys. আর বকুল গাছের উপরে একটা ছোট্ট বানরের দল থাকতো। ভোলা গ্র্যান্ডপা and his wife did not mind it. ভোলা ঠাকুরদা এবং তার স্ত্রী বা বউ সেটাকে কিছুই মনে করতেন না। দেখো এই যে ফার্স্ট প্যারাগ্রাফটা পড়লাম, এখান থেকে যে যে শব্দগুলো তোমাদের নোট আকারে নিতে হবে সেগুলো হচ্ছে ওয়েস্টার্ন এন্ড, যার অর্থ হচ্ছে পশ্চিম প্রান্ত, লার্জ মানে হচ্ছে বড়, ওভারশ্যাডো উপরে ছায়া করে থাকতো, আচ্ছা, তারপরে স্মল ট্রুপ অফ মাঙ্কিস বাঁদরের একটি ছোট্ট দল, আচ্ছা, এইগুলো হচ্ছে তোমাদের অপরিচিত শব্দ, এগুলো খাতাতে লিখে ফেলতে হবে। আর স্মল ট্রুপ অফ মাঙ্কিজ অর্থাৎ বানরের দলকে ট্রুপ বলা হয়, ঠিক সেই রকম পাখির দলকে কি বলে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট প্যারাগ্রাফে দেখো, ওয়ান মুনলিট নাইট, এক জ্যোৎস্নার রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, আমরা ফিরছিলাম একটি উৎসব থেকে বা মেলা থেকে। দেখবে এই শীতকালে কিন্তু গ্রাম বাংলাতে প্রচুর মেলা পার্বণ হয়ে থাকে। আর মেলা পার্বণে বেশ কয়েক বছর আগে এই ট্রেন্ডটা ছিল কিন্তু বাবাদের সঙ্গে বা দাদুদের হাত ধরে কাঁধে উঠে কিন্তু মেলাতে যাওয়া হতো। ঠিক ওই রকম ভাবে এক জ্যোৎস্নার রাতে আমরা ফিরছিলাম মেলা থেকে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, সেই রাস্তাটা ছিল অনেক লম্বা এবং কুয়াশাচ্ছন্ন। একেবারে ঠিক ওয়েদারে কিন্তু তোমরা গল্পটা পড়ছো। I was riding on the village চৌকিদার's shoulders, আমি চড়ে আসছিলাম গ্রামের চৌকিদারের কাঁধে। Suddenly, হঠাৎ, ভোলা গ্র্যান্ডপা let out a loud wail, ভোলা গ্র্যান্ডপা হঠাৎ করে চিৎকার দিয়ে উঠল। Everyone in our party was surprised. আমাদের পার্টি বা আমাদের দলের সকলে অবাক হয়ে গেল, হঠাৎ করে লোকটার হলোটা কি, চিৎকারটা কেন করছে। We halted, আমরা থামলাম। Enquiry revealed that, খোঁজ নিয়ে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা had taken his grandson, ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে এনেছিল to the festival, এই মেলাতে। He had tightly held on to the two fingers of the boy, তিনি শক্তভাবে ধরেছিল ওই ছেলেটির দুটি আঙুল, অর্থাৎ তার নাতির দুটি আঙুল তিনি শক্ত করে ধরেছিল। He did not realize when those fingers slipped out, তিনি বুঝতেই পারেননি ওই দুটো আঙুল কখন ফসকে চলে গেছে। অর্থাৎ নাতি তার হাত ফসকে যে কখন পেছনে পড়ে গেছে ভোলা ঠাকুরদা বুঝতেই পারেননি। নামটা কি মনে রাখতে হবে? নাম হচ্ছে ভোলা। নাম যেমন কাজও তেমন তো হতেই হবে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা ঠাকুরদা আগে যেমন চলছিল তেমন যেতে লাগলো। তাহলে নাতির হাতটা ধরে এইভাবে যাচ্ছিল যেতে যেতে নাতি নেই, তবু ভোলা ঠাকুরদা চলতেই লাগলো। দেন সামন আস্কড ভোলা গ্র্যান্ডপা, তারপর কেউ একজন ভোলা ঠাকুরদাকে জিজ্ঞাসা করলো what he was gripping, তিনি হাতে করে কি ধরে নিয়ে যাচ্ছেন। He remembered his grandson and let out a loud wail, তারপরে তিনি মনে করলেন তার নাতির কথা এবং চিৎকার দিয়ে উঠলেন। সুতরাং ভোলা ঠাকুরদা নাতির হাত যে ফসকে গেছে তার কোনো পরোয়া নেই, তিনি চলতে লাগলেন। কেউ একজন তাকে জিজ্ঞাসা করাতে যে ভোলা ঠাকুরদা তুমি হাতে করে কি নিয়ে যাচ্ছ, তখন ভোলা ঠাকুরদার মনে পড়ল মা আমার হাতে তো নাতি ছিল, সে কোথায় গেল, তখন এই চিৎকার করে উঠলো। তো এখানে আমাদের যে শব্দগুলো মনে রাখতে হচ্ছে সেগুলো হচ্ছে
মুনলিট নাইট অর্থাৎ জ্যোৎস্নার রাত, ফেস্টিভ্যাল কথার অর্থ হচ্ছে উৎসব, লং অ্যান্ড ফগি দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন, রাইডিং রাইডিং মানে চড়া, শোল্ডার্স মানে কাঁধ, SHOULDER শোল্ডার মানে হচ্ছে কাঁধ, আর SOLDIER সোলজার মানে হচ্ছে সৈনিক। দুটো হোমোফোনস মাথায় রাখতে হবে। আচ্ছা, ওয়েল WAIL ওয়েল, ওয়েল মানে বিলাপ করে কেঁদে ওঠা। দেখবে কখনো মরা বাড়িতে তোমরা যদি গিয়ে দেখো, ওই যে চিৎকার করে কান্না, ওটাকে বলা হয় ওয়েল। তোমরা বাচ্চা বেলায় যখন কোনো জিনিস পেতে না, এই যে হাত পা ছুড়ে কাঁদতে, সেটার ইংরেজি হচ্ছে ক্রাই। আবার দেখবে তোমরা এখন অনেক কারণে কাঁদো, পাশের লোক বুঝতে পারে না, চোখ দিয়ে জল পড়ে, বালিশ ভিজে যায়, সেটাকে বলে উইপ। আবার দেখবে ছোটবেলায় অনেকক্ষণ কান্নার পরে তুমি ফুঁপিয়ে কাঁদতে নাক থেকে বেলুন বেরোতো, এই কান্নাকে বলা হয় সব। সুতরাং কান্নারও বিভিন্ন ধরন আছে। তারপর দেখো সারপ্রাইজড, সারপ্রাইজ মানে তো জানো অবাক, সে আই এম তো অবাক। তারপর দেখো হল্টেড, হল্টেড মানে থামলাম বা থামা, এনকোয়ারি, এনকোয়ারি মানে খোঁজ খবর নেওয়া, আর রিভিলড মানে উদ্ধার করা। আচ্ছা, গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন মানে নাতি, তাহলে গ্র্যান্ড ডটার মানে কি হবে সেটা তোমাদের জানাতে হবে, আর গ্র্যান্ড চাইল্ড মানে কি সেটাও কিন্তু পারলে জানাবে। টাইটলি, টাইটলি মানে কি, টাইটলি মানে হচ্ছে শক্ত করে। আচ্ছা, রিয়েলাইজ, রিয়েলাইজ কথার অর্থ হচ্ছে অনুধাবন করা বা বুঝতে পারা। স্লিপ আউট মানে ফসকে যাওয়া। আচ্ছা, তারপরে কি গ্রিপিং, গ্রিপিং মানে যেটা শক্ত করে ধরা হয়, গ্রিপ করা হয়। রিমেম্বার্ড, রিমেম্বার্ড মানে মনে করা। এর একটি ফ্রেজাল ভার্ব হচ্ছে কল আপ। ক্লাস 9 এ কিন্তু এবার ফ্রেজাল ভার্ব থাকবে, এবং ক্লাস 10 এও কিন্তু ফ্রেজাল ভার্ব পড়তে হবে, এবং রিমেম্বারটা কিন্তু বোর্ডের অন্যতম একটা খুবই পছন্দের ফ্রেজাল ভার্ব তোমাদের দিয়ে থাকে। তাহলে রিমেম্বার ইজ ইকুয়াল টু তোমরা কল আপ ও বলতে পারো। আচ্ছা, তারপরে পড়ি, দেখা যাক নাতি হারিয়ে গেছে, তাহলে কি হবে, নাতিকে কি পাওয়া যাবে নাকি পাওয়া যাবে না, দেখা যাক পরের এপিসোডে কি বলে। মাই ফাদার চুজ টু শার্ট আইড মেন, আমার বাবা দুজন তীক্ষ্ণ চোখওয়ালা লোককে পছন্দ করলেন বা বেছে নিলেন, ফ্রম আওয়ার পার্টি আমাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা ঠাকুরদাকে নিয়ে আবার ফেরত পেছনে যাবে, টু দা ফেস্টিভ্যাল মেলাতে। তাহলে আমার বাবা আমাদের দলের দুজনকে বেছে নিলেন ভোলা ঠাকুরদাকে নিয়ে, আবার পেছনে সেই মেলাতে যাবে, যাবার পথে কোথায় নাতি রয়েছে দেখার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, গ্র্যান্ডসনকে পাওয়া গেল অনেক খোঁজাখুঁজির পর। হি হ্যাজ টেকেন আ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, সে আশ্রয় নিয়েছিল একটি আরামদায়ক স্থানে, একটি গরুর পেটের নিচে। তোমরা দেখো পরের পেজে তোমাদের ছবিটা রয়েছে। আচ্ছা, নির্ঘাত গরুটা শান্ত ছিল বলে তাই, না হলে এটা যদি তোমাদের ষাঁড় হতো এতক্ষণ বোধহয় ঘুটিয়ে বা লাথি মেরে তাড়িয়ে দিত। দেখতেই পাচ্ছ। তাহলে এখানে যে নতুন শব্দ হতে পারে সেটা হচ্ছে শার্প আইড, অর্থাৎ তীক্ষ্ণ চোখওয়ালা, তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, যারা অল্প আলোতেও ভালো দেখতে পায়। তারপর কোজি, কোজি কথার অর্থ হচ্ছে আরামদায়ক, শেল্টার মানে আশ্রয়। আচ্ছা, আর কাউজ বেলি মানে তো জানো গরুর পেট। ঠিক আছে, এটাই হচ্ছে ভোলা ঠাকুরদার প্রথম গল্প। তাহলে প্রথমে তিনি কি ভুলে গেলেন, তিনি প্রথমে নাতিকে নিয়ে মেলাতে গিয়েছিলেন, নাতিকে হারিয়ে ফেলেছে, এটাই হচ্ছে ভোলা ঠাকুরদার জীবনের প্রথম ভুল। এটাই হচ্ছে আমাদের 3টি ভুলের একটি হয়ে গেল। চলো দ্বিতীয়বার ভোলা ঠাকুরদা কি ভুল করে দেখা যাক। তাহলে যেমনটা বলেছিলাম, দেখো 3টে গল্প কিন্তু ভোলা ঠাকুরদার নিয়ে আমরা এখানে পড়বো, একটা পড়েছি, দ্বিতীয়টাতে ভোলা ঠাকুরদা কি ভুল করেছে দেখা যাক। তোমরা কিন্তু অন্যদিকে কোনো দিকেই মন দেবে না, দ্বিতীয় গল্পটা কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে। দেখো,
আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আমার মনে আছে বা মনে পড়ে আরো একটা মজার ঘটনা অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা ঠাকুরদাকে নিয়ে, রিলেটেড বাই মাই ফাদার, যেটা আমার বাবার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ আমার এমন একটা ফের ভোলা ঠাকুরদাকে নিয়ে গল্প মনে পড়ছে যেটা আমার বাবার সঙ্গে সম্পর্কিত। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন, এটি ছিল একটি বৃষ্টিমুখর বিকাল বেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা ভীষণ উত্তেজনা নিয়ে told my father and his friends, ভোলা ঠাকুরদা আমার বাবাকে এবং তার বন্ধু বান্ধবদেরকে বলল that he had seen a gang of pirates, তিনি একটা ডাকাত বা দস্যুদের দলকে দেখেছেন। তাহলে গ্যাং অফ পাইরেটস মানে হচ্ছে দস্যুদের দল, এটাও একটা কালেকটিভ নাউন। তোমরা বলবে যে সঙ্গীতজ্ঞদের যে দল হয়, সঙ্গীতজ্ঞদের দলকে ইংরেজিতে কি বলে, এটা অবশ্যই তোমরা পারলে জানাবে। নেক্সট দেখো, they were burying a large box under one of the sand dunes on the seashore by our village, তারা পুঁতছিল একটা বড় বাক্স আমাদের গ্রামের কাছে সমুদ্র তটের একটি বালিয়াড়িতে। স্যান্ড ডিউনস কথার অর্থ হচ্ছে বালিয়াড়ি। তোমরা ক্লাস 9 কিংবা 10 এ ভূগোলে কিন্তু বালিয়াড়ি সম্পর্কে পড়বে। বায়ুর সঞ্চয় কার্যের ফলে মূলত এই ভূমিরূপটি তৈরি হয়ে থাকে। তারপর দেখো, at once father and his friends started looking for the hidden treasure, তৎক্ষণাৎ বাবা এবং তার বন্ধুরা শুরু করলো সেই লুকানো সম্পদটা খোঁজা। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা গড়িয়ে রাত হলো। মুনলিট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘ ভেদ করে চাঁদের আলো পড়তে শুরু করলো। এ প্যাক অফ জ্যাকেলস, এক ঝাঁক বা এক পাল শিয়াল, ওয়ার হাউলিং, তারা চিৎকার করতে শুরু করলো। তাহলে দেখো, শিয়ালদের ডাককে হাউলিং বলে, তুমি বলো সিংহের ডাককে কি বলে, তুমি বলো হাতির ডাককে কি বলে। তারপরে দেখো, ইট ওয়াজ পাস্ট মিডনাইট, তাহলে মধ্যরাত গড়ালো। সন্ধ্যা গড়িয়ে রাত, রাত গড়িয়ে মধ্যরাত, মানে রাত 12টা এইরকম নাগাদ পৌঁছালো। at this point of time, এই সময়ে ভোলা গ্র্যান্ডপা confessed that, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করে নিল যে there was no real treasure, কোন সত্যিকারের সম্পদ নেই। it was all a dream which he had during his midday nap, এটা সবটাই তার একটা স্বপ্ন ছিল যেটা তিনি মধ্যাহ্নকালীন আহার করার পরে যে বিশ্রাম নেয় সেখানে তিনি ঘুমের ভারে দেখেছিলেন। তাহলে দেখো, এখানে ভোলা ঠাকুরদার আরো একটা কি কাণ্ড, লোকটা ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে উঠে এসে আমাদের লেখক এবং তার বন্ধু বান্ধবদের বলছে, এই দেখ দেখ, ওই বাড়িয়াড়ির ওখানে আমি একটা ডাকাত দলকে বিশাল সোনা গয়না নিয়ে পুঁতে রাখতে দেখেছি। এরা তো একেবারে কাঁচা বেঁধেই ছুটলো, কি আছে দেখি, কি আছে দেখি। গিয়ে সন্ধ্যা গড়িয়ে রাত, রাত গড়িয়ে মধ্যরাত, সেখানে ভোলা ঠাকুরদা বলছে, যা, এটা তো আমার স্বপ্ন ছিল, এটা আসল নয়। তাহলে এই হচ্ছে ভোলা ঠাকুরদা। বুঝতে পারছো লোকটা কেমন? তাহলে ভুলে গেলে আমরা কত কি সৃষ্টি হতে পারে, হাসির জিনিস তৈরি হতে পারে দেখো। তাহলে এই জন্য এই লোকটার নাম হচ্ছে ভোলা গ্র্যান্ডপা। এখান থেকে যে নতুন শব্দগুলো তোমরা পাচ্ছ দেখো, রিমেম্বার আগে বলেছি, ফানি ইনসিডেন্ট অবশ্যই মজাদার ঘটনা, বুঝতেই তো পারছো এটা মজাদার ঘটনা। রিলেটেড, রিলেটেড মানে হচ্ছে সম্পর্কিত। রেনি আফটারনুন মানে হচ্ছে বৃষ্টিমুখর বিকাল বেলা। এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট মানে উত্তেজনা। গ্যাং অফ পাইরেটস মানে হচ্ছে এক দল দস্যু বা ডাকাত বলতে পারো। পাইরেটস মানে আসলে জলদস্যু, যারা জলে ডাকাতি করে। লার্জ বক্স বিশাল আকারের বাক্স। স্যান্ড ডিউনস বালিয়াড়ি, আগেই বললাম বায়ুর সঞ্চয় কার্যের ফলে মূলত তৈরি হয়ে থাকে। সি শোর
সিশোর মানে সমুদ্র তট। আচ্ছা, তারপরে দেখো ট্রেজার, ট্রেজার মানে হচ্ছে সম্পদ, হিডেন ট্রেজার মানে লুকানো সম্পদ। তোমরা দেখবে স্ট্যাটাসে হাইড করে দাও, হাইড করে দাও, হাইড মানে কি লুকানো, সেখান থেকে এসছে হিডেন। তারপরে প্যাক অফ জ্যাকেলস মানে হচ্ছে শিয়ালের ঝাঁক, হাউলিং মানে তো বললাম শিয়ালের ডাক। মিডনাইট মানে মধ্যরাত, তোমরা মধ্যরাত পর্যন্ত জেগে মোবাইল দেখো, সময় কাটাও, এদিক ওদিক দেখো, সেই হচ্ছে মিডনাইট। কনফেস, কনফেস মানে কি স্বীকার করা, স্বীকার করা। এই স্বীকারের বানানটা কিন্তু দন্তে শয় ব ফলা দীর্ঘইকার কয়াকার র, স্বীকার। আর তোমরা যে আরেকটা স্বীকার হয় সেটাকে কিন্তু অবশ্যই জানাবে কনফেস। কনফেস মানে হচ্ছে এই স্বীকার, আর তোমরা এইটার ইংরেজিটা আমাকে জানাবে তালবেশ সহস্যই কয়াকার র, এই শিকারের ইংরেজিটাও জানাবে। আচ্ছা, নেক্সট কি বলেছে, মিড ডে ন্যাপ। মিড ডে ন্যাপ মানে হচ্ছে মধ্যাহ্নকালীন আহারের পরে খানিকটা যে আমরা একটু ঘুমিয়ে নিই, এটাকে বলা হচ্ছে ন্যাপ। অল্প সময়ের জন্য যে বিশ্রামটা নিই সেটাকে বলা হচ্ছে ন্যাপ। ক্লিয়ার হলো? তাহলে দ্বিতীয় গল্পটাও কিন্তু টান টান উত্তেজনায় শেষ হলো। দেখা যাক তৃতীয় গল্পতে আরো কিছু ভয়ানক বা আরো মজাদার কিছু হতে চলেছে কিনা। তাহলে দেখো, যেমনটা তোমাদের দ্বিতীয় গল্পটা টান টান উত্তেজনা নিয়ে শেষ হলো, তৃতীয় গল্পটা দেখা যাক ভোলা গ্র্যান্ডপা কি করছে। Once Bhola Grandpa had a great adventure in the Sundarbans. ভোলা গ্র্যান্ডপা একবার সুন্দরবনে বিশাল অ্যাডভেঞ্চারে বা ভ্রমণে গিয়েছিল। ইন দোজ ডেজ, ওই সময়ে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস। রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সুন্দরবনের গহীন জঙ্গলে মুক্তভাবে ঘুরে বেড়াতো। এখন তো বিভিন্ন জায়গায় বাঘকে আটকানোর জন্য উঁচু উঁচু জাল টাঙানো হয়েছে, আগের সময়ে কিন্তু এমনটা ছিল না। বাঘের যখন যেখানে খুশি যেতে ইচ্ছে হতো, আর মনে হতো আজকের এই গ্রামের লোকের মাংস ভালো লাগছে না, ওখানে যাবো, ইচ্ছা মতো চলে যেত। এখন কিন্তু সেটা আর হয় না। People took care to move about only in groups. লোকজনেরা দলে দলে যেতে পছন্দ করত, পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষত সূর্য উদয়ের, সূর্যাস্তের পর। তাহলে সূর্যাস্তের পর লোকেরা দল বেঁধে যেতে পছন্দ করত, কারণ একজন থাকলেই তার কিন্তু বাঘের বিপদ বেশি। তোমরা বলো, তুমি মনে করো হচ্ছে একবার সুন্দরবনে গিয়েছো, হঠাৎ করে তুমি একা আছো, সেখানে বাঘ এসে গেল, তুমি কি করবে? তোমার পায়ের তলার মাটিটা ভিজে যাবে না তো? দেখা যাক, তোমরা কিন্তু জানাবে কি করবে তুমি ওখানে। তাহলে এখানে দেখো নতুন শব্দ যেটা আমরা পেলাম, অ্যাডভেঞ্চার মানে হচ্ছে ঘোরা, রোমাঞ্চে, মানে কোনো নতুন কিছু জানার উদ্দেশ্যে যে ঘোরা, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার। তারপরে দেখো ডেন্স। ডেন্স মানে, ডেন্স মানে গভীর, ফ্রিলি মানে মুক্তভাবে, রোমড মানে ঘুরে দাঁড়ানো, আর পার্টিকুলারলি মানে বিশেষত। ঠিক আছে, তাহলে তারপর দেখো, ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। একদিন সন্ধ্যায় ভোলা ঠাকুরদা ফিরছিল একটি সাপ্তাহিক বাজার থেকে। দেখো, সাপ্তাহিক বাজারকে আমরা হাট বলে থাকি, আর যেটা প্রতিনিয়ত বসে সেটাকে আমরা বাজার বলে থাকি। তাহলে এইরকম একটি হাট থেকে তিনি ফিরছিলেন এক সন্ধ্যায়। সাডেনলি at a distance of 5 yards behind, হঠাৎই 5 গজ পেছনে, he heard a growl of a royal bengal tiger, তিনি শুনতে পেলেন একটি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। তাহলে ভাবো 5 গজ, 5 গজ মানে কত আর হতে পারে? 5 হাত বা তার একটু বেশি হবে। তাহলে এইরকমটা পেছন থেকে যদি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন তোমরা শোনো, তাহলে তোমাদের অবস্থাটা কি হবে তোমরা একবার ভাবো। এখানে ভোলা গ্র্যান্ডপা কি হচ্ছে দেখো। ভোলা গ্র্যান্ডপা turned and found the bright grace
অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা এরকম যাচ্ছিল, তো পেছন থেকে তো ডাকলো, পেছনে এরকম তাকালো, তাকিয়ে দেখলো বাঘের সেই ব্রাইট গ্রেজ অর্থাৎ চকচকে তার সেই তাকানো। বাঘটি উজ্জ্বল ভাবে তীক্ষ্ণ ভাবে ভোলা গ্র্যান্ডপার দিকে তাকিয়ে আছে। ভোলা ঠাকুরদা সামনে যাচ্ছিল, যেতে যেতে পেছনে তাকিয়ে দেখলো। কি চমৎকার দৃশ্য দেখো। তাহলে এখানে তোমাদের যেটা নতুন শব্দ লিখতে হবে সেটি হচ্ছে উইকলি মার্কেট। উইকলি মার্কেট মানে সাপ্তাহিক বাজার, অবলিক দিয়ে লিখবে হাট। তারপর লিখবে ডিস্টেন্স। ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব। তোমরা দেখবে অটো এর পেছনে লেখা থাকে কিপ সেফ ডিস্টেন্স, অর্থাৎ দূরত্ব বজায় রাখুন। দূরত্ব কিন্তু বজায় রাখতে হবে, নাহলে টাচ হয়ে যাবে, পিছনে ঠেকে যাবে। তারপরে দেখো ইয়ার্ডস। ইয়ার্ডস মানে গজ, ঠিক আছে? গজ হচ্ছে পরিমাপের একটি একক, অন্যভাবে নেবে না। তারপরে দেখো হার্ড, HEARD, হার্ড বা হিয়ার্ড, এটা মানে হচ্ছে HEAR, হিয়ার। এর দ্বিতীয় রূপ হচ্ছে HEARD, অর্থাৎ শুনেছিল। গ্রোল, GROWL, গ্রোল। গ্রোল মানে বলতে পারো বাঘের গর্জন, যদিও বাঘের অর্জনকে রোয়ারও বলে, গ্রোলও এখানে বলা হয়েছে। তোমরা তো জানো সুন্দরবনের বিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার জগৎ বিখ্যাত, তাহলে রয়্যাল বেঙ্গল টাইগারের তো আর বাংলা বলে লাভ নেই। তারপর ব্রাইট মানে উজ্জ্বল, আর গ্রেজ, গেজ, গেজ মানে দৃষ্টি, এক নাগাড়ে যে দৃষ্টিটা দেওয়া হয়, তীক্ষ্ণ দৃষ্টি বলতে পারো, তাহলে উজ্জ্বল তীক্ষ্ণ দৃষ্টি। আচ্ছা হয়ে গেল, চলো পরের প্যারাগ্রাফে আমরা যাই। তাহলে ভোলা ঠাকুরদা পেছন ফিরে দেখছে কি বাঘ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হবে? টান টান উত্তেজনা। ভোলা ঠাকুরদা কি পারবে নিজেকে বাঘের মুখ থেকে বাঁচিয়ে নিতে, নাকি ভোলা ঠাকুরদা বাঘের গালে চলে যাবে? দেখা যাক। ভোলা গ্র্যান্ডপা instantly climbed up a nearby banyan tree. ভোলা ঠাকুরদা তৎক্ষণাৎ উঠে পড়লো কাছের একটি বট গাছে। The tiger roared, বাঘটি গর্জন করতে লাগলো, and circled the tree about 100 times, গাছটির চারিদিকে 100 বার পাক দিল। তাহলে ভোলা ঠাকুরদা গাছের উপরে, বাঘ গাছের নিচে পাক খাচ্ছে। আয় নেমে আয়, কখন আসবি আয়, তোর অপেক্ষায় রইলাম। পাক খাচ্ছে গাছের নিচে। Then it settled down under a bush, তারপরে সে একটি ঝোপের কাছে সেটেল ডাউন অর্থাৎ স্থির হলো বা বসে পড়লো। উইথআউট টেকিং ইটস আই অফ হিম, তার থেকে চোখ বা দৃষ্টি না সরিয়ে। তাহলে বাঘটি ভোলা ঠাকুরদার দিকে তাকিয়ে তাকিয়ে 100 বার চক্কর কাটলো, কাটার পর একটি ঝোপের পাশে ওই ভোলা ঠাকুরদার দিকে তাকিয়ে আছে। আয় বুড়ো আয়, কখন আসবি আয়, এইরকম করে বসে পড়লো চোখ না সরিয়ে। With nightfall, রাত গভীর হলো, the forest grew dark and silent, তাহলে জঙ্গলটা অন্ধকার হয়ে গেল, নীরব হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা could hear the tiger beating its tail on the dry leaves, ভোলা ঠাকুরদা গাছ থেকে শুনতে পাচ্ছিল বাঘটি তার লেজ নিয়ে শুকনো পাতার উপরে মারছে তার শব্দ। আওয়ার্স পাস্ট, ঘন্টা কেটে যায়। তাহলে এইভাবে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, বাঘ গাছের নিচে লেজ নাড়াচ্ছে, শুকনো পাতার উপরে পড়ছে, এই আওয়াজ ভোলা ঠাকুরদা উপর থেকে শুনছে। এইভাবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। তাহলে নতুন শব্দ যেটা ইনস্ট্যান্টলি, তোমরা জানো ইনস্ট্যান্টলি মানে হচ্ছে তৎক্ষণাৎ, ইনস্ট্যান্টলি। তারপরে বেনিয়ান ট্রি, বেনিয়ান ট্রি মানে বট গাছ। ক্লাইম্ড আপ মানে চড়ে বসা বা উঠে পড়া। রোয়ার বাঘের গর্জন। 100 টাইমস, এটা তোমাদের এমসিকিউ এর জন্য কাজে লাগবে। সেটেলড ডাউন, সেটেলড ডাউন মানে কি বসে পড়া। বুশ, বুশ মানে ঝোপ। আচ্ছা তারপরে
তারপরে বিটিং, বিটিং মানে হচ্ছে আঘাত করা, আর ড্রাই লিভস মানে তো শুকনো পাতা, এটা জানো তোমরা। চলো আমরা তারপরে দেখা যাক ভোলা ঠাকুরদা কি ওখানেই বসে যাবে, বাঘ কি এখানেই অপেক্ষা করতে থাকবে, নাকি ভোলা ঠাকুরদা নামবে, নামলে কি হবে দেখা যাক এখানে কি হয়। ডন ব্রোক উইথ দ্য কুইন অফ ডাবস। ভোর হলো ঘুঘু পাখির ডাকে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নেমে এলো। তাহলে যে রাত অত্যন্ত দুঃস্বপ্নে কাটাচ্ছিল ভোলা ঠাকুরদা, ভোর হতেই ভোলা ঠাকুরদা গাছ থেকে নেমে এলো। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন, সেখানে একদল লোক ছিল। অন এ মাউন্ট আ লিটল অ্যাওয়ে, একটু দূরের একটি উঁচু ঢিপি মতো জায়গাতে কিছু লোক সেখানে বসেছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট and requested the first man, ভোলা গ্র্যান্ডপা গাছ থেকে নেমে কোনোভাবে সেই ঢিপির উপরে ক্লাইম্ব অর্থাৎ ঢিপির উপরে চড়ে প্রথম ওই দলের প্রথম লোকটির কাছে তিনি অনুরোধ করলো, he saw for some water to drink। ওই দলের মধ্যে প্রথম যে লোকটিকে ভোলা ঠাকুরদা দেখতে পেল, তার কাছে গিয়ে ভোলা ঠাকুরদা একটু জলের জন্য অনুরোধ করলো। The man had seen the tiger waiting, ওই দলের লোকটি দেখলো বাঘটা ওখানে বসে অপেক্ষা করছে। He was much bewildered, তিনি অত্যন্ত হতভম্ব হলেন। ওই লোকটা অবাক হয়ে যাচ্ছে যে এই লোকটা ওই বাঘের ওখান থেকে এলো কি করে। What is your secret that you simply walk past the hungry beast? সেই লোকটি ভোলা বাবুকে জিজ্ঞাসা করছে, হে মশাই আপনার রহস্যটা কি, আপনি ওই ক্ষুধার্ত এইরকম বন্য এক পশুর কাছ থেকে দিব্যি হেঁটে চলে এলেন, and it did nothing, আর সে কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা ঠাকুরদাকে জিজ্ঞাসা করছে যে মশাই আপনার রহস্যটা কি, ওই রকম এক ক্ষুধার্ত ওইরকম একটা বন্য জন্তুর কাছ থেকে দিব্যি হেঁটে চলে এলেন। তাহলে এখানে নতুন শব্দ কি, কুইন অফ ডাবস, ঘুঘু পাখির ডাক। তারপরে কেম ডাউন, কেম ডাউন মানে নেমে আসা বা অবতরণ করা বলতে পারো। তারপরে MOUND, মৌন্ড বা মাউন্ড, এটার অর্থ হচ্ছে ঢিপি। তারপরে bewildered, bewildered মানে হতভম্ব, হকচকিয়ে যাওয়া। সিক্রেট মানে তো প্রত্যেকেই জানো, সেটা তোমাদেরকে বলতে হবে। সিক্রেট মানে কি, হাংরি, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, আর হাংরির সাথে সাথে তার দাদা রয়েছে অ্যাংরি, অ্যাংরি মানে হচ্ছে রাগান্বিত। BEAST, বিস্ট মানে হচ্ছে পশু। আচ্ছা চলো পরের বার দেখা যাক কি হয়। The tiger was stretching its limb and yawning, বাঘটি তার হাত পা গুলোকে ছাড়ালো। দেখবে তোমরা এরকম ঘুম থেকে উঠে আরে বাপ রে বাপ, একদম ঘুম থেকে উঠে গেলে হ্যাঁ এইরকম করে হাত পা যে ছাড়াও সেটা হচ্ছে স্ট্রেচিং, হাত পা ছাড়ালো। আর yawning, হাই তুললো। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার, তারপর ভোলা গ্র্যান্ডপার মনে পড়লো বাঘটার কথা, and looked at it, বাঘটার দিকে দেখলো। তাহলে বাঘটা যখন তার হাত পা ছাড়ালো, বাঘটা হাই তুললো, সেটা দেখে ভোলা গ্র্যান্ডপার মনে পড়লো, ও আচ্ছা কালকে তাহলে এই ব্যাপার ছিল, রাতে গাছের উপরে আমি ছিলাম, ও ব্যাটা নিচের উপরে ছিল। তার মনে পড়লো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট ইন হিজ সেন্স ইন ফিয়ার, ওইটা ভেবে ভোলা ঠাকুরটা কি হলো, ভয়ে প্রায় অজ্ঞান হয়ে গেল। যা কি করে হলো, ওখান থেকে আমি এলাম কি করে, এইটা ভেবে অজ্ঞান হয়ে গেল। তাহলে দেখো ভোলা গ্র্যান্ডপা ভুলে গিয়েছিল যে বাঘটি ওখানে আছে, ভুলে গিয়েছিল বলেই ওখান থেকে এখানে চলে এসে জল চেয়েছে। আর যখন বাঘটিকে দেখলো ওই কথাটা মনে পড়ে ভোলা গ্র্যান্ডপা অজ্ঞান। কি সাংঘাতিক লোক দেখো। He ran back home, দৌড়ে বাড়ি চলে গেল সেখান থেকে।
তাহলে এটি হচ্ছে ভোলা গ্র্যান্ড পার। আরো একটি ঘটনা, তিনটে ঘটনা আমরা পড়ে ফেললাম, তারপরেও দেখবে আরো একটুখানি তোমাদের রয়েছে। সুতরাং এখানেই কিন্তু শেষ নয়, বাকি একটুখানি টুইস্ট ওই 2-3 লাইনে কি আছে দেখতে হবে। তার আগে কিন্তু এখানে তোমাদের ওয়ার্ড নোটগুলো দাগ মারতে হবে। স্ট্রেচিং, স্ট্রেচিং কথার অর্থ হচ্ছে বাড়ানো, ছাড়ানো এরকম। লিম্স মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। ইয়াউনিং মানে হাই তোলা। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে হিচকি তোলা এর ইংরেজি কি। তারপরে দেখো, চলো, অলমোস্ট লস্ট হিজ সেন্স, এই ফ্রেজটা তোমরা দাগ মারবে হচ্ছে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো। তাহলে দেখো লাস্ট 3 লাইনে কি বলছে, 3 নয় 2.5 লাইনে কি আছে দেখো, আফটার এ হাফ সেঞ্চুরি ল্যাটার। তাহলে ওই যে বাঘের ঘটনার প্রায় 50 বছর পর, হাফ সেঞ্চুরি মানে কি 50 বছর, তোমরা ক্রিকেট খেলা দেখো না, প্লেয়াররা হাফ সেঞ্চুরি করে ব্যাট দেখাচ্ছে, ফুল সেঞ্চুরি করে হেলমেট খুলে দিচ্ছে। তাহলে প্রায় 50 বছর পর ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার, ভোলা গ্র্যান্ডপা আমাদেরকে ছেড়ে চলে গেল চিরদিনের জন্য, ওয়ান মর্নিং একদিন সকালে। তাহলে 50 বছর পরে, ওই ঘটনার 50 বছর পর একদিন সকালে দেখা গেল ভোলা গ্র্যান্ডপা আর আমাদের মধ্যে নেই, অর্থাৎ তিনি মারা গেছেন এট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে। এই দেখো আমাদের দুঃখ এখানে, লোকটা হাফ সেঞ্চুরি ইয়ার্স পরে মরছে আর 95 বছর বয়সে মারা যাচ্ছে। ইস, আর 5টা বছর থাকলে সেঞ্চুরিটা করতে পারতো, তাহলে কিন্তু নট আউট থাকতে পারলো না, তার আগেই টপকে গেল, 95 বছর বয়সেই মারা গেল। আর ওই বাঘের ঘটনার 50 বছর পর এমসিকিউ কিন্তু এখান থেকে দেবে, মাথায় রাখতে হবে। হিজ 80-year-old ওয়াইফ, আহারে 80 বছরের তার বৃদ্ধা বউ ল্যামেন্টেড মাছ, অনেক কাঁদলো, ও আমার বুড়ো চলে গেল, এবারে কি হবে, আমি কোথায় থাকবো, বর মরে গেছে, যেভাবে কান্নাকাটি করে ভোলা আমাদের ভোলা ঠাকুমা, হ্যাঁ ভোলা ঠাকুমা 80 বছর বয়স তার, তিনি অনেক কান্নাকাটি করলেন। she said with a sigh, কেঁদে টেঁদে নিয়ে, সাই অর্থাৎ দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলছে, the old man must have forgotten to breathe, এই বুড়ো মরেনি, মনে হয় নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তাহলে যেহেতু তার বুড়ো স্বভাব, তাহলে সেই বুড়ো যে মরেছে তিনি বিশ্বাস করতে পারছে না, বলছে বুড়ো বোধহয় নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তাহলে এখানের যে নতুন শব্দ সেটা তোমাদের মারতে হবে, হাফ সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি মানে লিখে নেবে 50 বছর, ফর এভার, ফর এভার মানে চিরকাল। তোমরা পরবর্তীকালে এই শব্দটা খুব ব্যবহার করবে আমি জানি। তারপরে দেখো ল্যামেন্টেড, ল্যামেন্টেড মানে কি, ল্যামেন্টেড মানে খুব কান্নাকাটি করা, ওই ফর এভার অ্যাপ্লাই করবে, তারপর তোমাদের ল্যামেন্ট করতে হবে। ওই জন্য দেখো লেখক জানে, পাশাপাশি দিয়ে দিয়েছে, কোনো চাপ নেই, ফরএভার থাকো আর ল্যামেন্টেড নিয়ে ভোগো, কোনো সমস্যা নেই। আর ফরগটেন তারপরে কি হতে হবে, আমাদের ভুলে যেতে হবে, যা হওয়ার হয়ে গেছে চলো ভুলে যাও। তো ভোলা ঠাকুরদা শেষমেশ নিঃশ্বাস দিতে ভুলে গেছে। এই হচ্ছে আমাদের গল্প। গল্পটা কেমন লাগলো সেটা তো অবশ্যই তোমাদের জানাতেই হবে, আর যেগুলো লিখতে বললাম কমেন্টে লিখবে। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।